হাই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানে সকল শিক্ষার্থী সাথী বন্ধুরা, এনএম অনলাইন টিচিং হোমে সকলকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের বেসিক ধারণা অর্থাৎ বেসিক নলেজ সম্পর্কে, যাকে আমরা মূল আলোচনাও বলতে পারি, আজকের প্যাটার্ন সম্পর্কে বেসিক বা মূল যাবতীয় আলোচনা করব ইনশাল্লাহ। থাক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। চ্যাপ্টার 1-এ প্যাটার্ন। এএনএম অনলাইন টিচিং হোমের কনস্ট্রাক্টর আমি নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক, বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসা। শুরুতেই সকলের কাছে একটা নিবেদন, আবেদন, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে এই জন্য যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ওয়েলকাম, ধন্যবাদ। আর না করে থাকলে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 1-এ প্যাটার্ন। আসলে প্যাটার্ন কি? প্যাটার্ন বলতে আমরা কি বুঝে থাকি? প্রথমেই প্যাটার্ন সম্পর্কে কে ধারণা দিয়েছেন, কে আবিষ্কার করেছেন, এটাই জেনে নেই। প্যাটার্ন আবিষ্কার করেন সুইডিশ গণিতবিদ ও পরিসংখ্যানবিদ অধ্যাপক উলফ গিনেন্ডার, যিনি 1923 সালের 23 জুলাই জন্মগ্রহণ করেন এবং 2016 সালের মে মাসে অর্থাৎ 12ই মে পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন। এখন আমরা আসি প্যাটার্ন কি, ডেফিনিশন অফ প্যাটার্ন। প্যাটার্ন কাকে বলে? নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, যেমন নকশা, সংখ্যা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত প্যাটার্ন বলে। তাহলে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সংখ্যা, নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্তকে প্যাটার্ন বলে। অথবা আমরা সংজ্ঞাটি আরও শর্টকাট এভাবে বলতে পারি, কোনো সুনির্দিষ্ট কাঠামো। এই কোনো সুনির্দিষ্ট কাঠামোকে প্যাটার্ন বলে। প্যাটার্নের আমরা আবিষ্কার, সংজ্ঞা জানলাম।
আরও যদি আমরা দুই একটা উদাহরণ বা এক্সাম্পল দেই তাহলে সহজেই বুঝতে পারবো। প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজবোধ্য করে তোলে। এখানে একটি চিত্র লক্ষ্য করো। প্রথম চিত্রের মধ্যে এখানে দেখো একটি আয়তাকার ক্ষেত্র। এটিকে আয়তাকার যদিও মনে হচ্ছে, আসলে এটি বর্গাকার। উপর নিচ পাশাপাশি চারিপাশে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 4 ইন্টু 4 16টি ঘর রয়েছে, যা আমরা বর্গক্ষেত্রই বলতে পারি। কিন্তু হাতে অঙ্কন তো একটু আয়তাকার মনে হচ্ছে, জাস্ট এটি ফিগার, ম্যাটার না। এখানে এই আয়তাকার, মনে করো এটি একটি আয়তাকার, মনে করো এটি একটি বর্গাকার মেঝে। এটিকে আমরা, তোমরা টাইলসের নাম শুনেছো, এই টাইলস দিয়ে সাজাবো, বিন্যস্ত করব। এখানে কি করা হয়েছে, একটি টাইলস আড়াআড়ি এবং তার পাশের পরবর্তী টাইলসটি লম্বালম্বি, আড়াআড়ি লম্বালম্বি। এভাবে পুরো বর্গক্ষেত্রটি টাইলস দ্বারা পূর্ণ করা হয়েছে। এটা একটা কি নির্দিষ্ট কি করা হয়েছে, নিয়মে নির্দিষ্ট একটা পন্থায় কৌশলে এটাকে কি হয়েছে, সাজানো হয়েছে। তাই এটি একটি প্যাটার্ন। এই সাজানোর ফলে এই বর্গক্ষেত্রটি বা এই বর্গক্ষেত্র মেঝে বলো বা অন্য কোনো যে বস্তুই বলো, এটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, যার শোভা বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে আরেকটি দেখো, এখানে একটি সংখ্যা, ছোট ছোট বর্গাকার ঘর, সবার উপরে একটি, এর বামে ডানে দেখো আবার একটি, অর্থাৎ এটা এমনভাবে এই সংখ্যাগুলো এই ঘরগুলোর মাঝে বিন্যস্ত করা হয়েছে। প্রথমে থাকবে 1, এই ঘরগুলোর প্রথমে থাকবে 1 এবং মাঝের ঘরে থাকবে উপরের পাশাপাশি দুটি সংখ্যার যোগফলের সমান অঙ্ক বা সংখ্যা বসানো হয়েছে। যেমন ওখানে প্রথমে 1, এর বামে কোনো ঘর নেই, মানে ধরো এখানে 0, ডানে এখানে 0, তাহলে 0 আর 1 যোগ করলে এর নিচের ঘরে দেখো উপরের দুটি ঘরের যোগফল হচ্ছে 1 বসানো হয়েছে। এখানেও 0 হলো, 0 আর 1 এখানে 1 বসানো হয়েছে। আবার পরবর্তীতে এখানে যদি 0 ধরো, তাহলে 0 আর 1 যোগ করলে 1, এখানে 1 আর 1 যোগ করলে 2, এখানে 0 আর 1 যোগ করলে 1। এভাবে 2 আর 1 3, 0 আর 1 1, 2 আর 1 3, 0 আর 1 1। আবার এখানে 0 আর 1 এই 0 আর 1 1, এখানে 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, এখানে 0 আর 1 1। অর্থাৎ এভাবে একটা বিশেষ নিয়ম এটাকে সাজানো হয়েছে, যা একটা প্যাটার্ন, নতুন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এভাবে আরও যদি আমরা, এটা গেল ফিগার, জ্যামিতিক প্যাটার্ন, অর্থাৎ চিত্রের মাধ্যমে, জ্যামিতিক চিত্রের মাধ্যমে দেখানো হলো। আবার যদি আমরা সংখ্যার মাধ্যমে দেখাই, সাংখ্যিক প্যাটার্ন যেটাকে আমরা বলে থাকি, যেমন 1 4 7 10 13 ... এই সংখ্যাগুলোতে একটা প্যাটার্ন কিন্তু বিদ্যমান আছে। এখানে লক্ষ্য করো, একটা সংখ্যার থেকে আর একটা সংখ্যার মধ্যবর্তী একটা ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য 3 3 3 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে একটি প্যাটার্ন, একটা নিয়ম বৈশিষ্ট্য বিদ্যমান। নেক্সট দেখো, এখন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই প্যাটার্ন আলোচনায় স্বাভাবিক সংখ্যাও আমাদের জানতে হবে। স্বাভাবিক সংখ্যা এটা এমন একটি সংখ্যা, এটা শূন্য অপেক্ষা বড়, সকল ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। এই অখণ্ড পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বলে।
একে এন দ্বারা প্রকাশ করা হয়, যেমন এন ইকুয়াল 1 2 3 4 ডট 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 এভাবে আসতেই থাকবে। স্বাভাবিক সংখ্যা এটা এমন একটি সংখ্যা, এটা একটি আনলিমিটেড সংখ্যা, এর শুরু আছে শেষ নেই। তারপরে দেখো মৌলিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে প্রাইম নাম্বার বলা হয়। মৌলিক সংখ্যা হয়তো বা তোমরা অনেকে জানো, তারপরেও এখানে একটু দেখো বা জেনে রাখা ভালো। এক ব্যতীত এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। শুধুমাত্র কি হবে, এক থাকবে উৎপাদক ওই মৌলিক সংখ্যাটার, এই জন্য বলা হয়েছে এক ব্যতীত ছাড়া বা বাদে, এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক, যাকে আমরা উৎপাদকও বলে থাকি, বা উৎপাদক নেই, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11 13 17 ডট 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 ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে, একটা এক থাকবে এবং মৌলিক সংখ্যাটা নিজেই হবে। এরপর দেখো ইরাটোস্থিনিস ছাঁকন পদ্ধতি। ইরাটোস্থিনিস ছাঁকন পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সহজেই আইডেন্টিফাই বা ফাইন্ড আউট করতে পারি। স্বাভাবিক সংখ্যাগুলিকে বর্গাকার ঘরে সাজিয়ে মৌলিক সংখ্যার গুণিতকগুলি কেটে দিলে যে সংখ্যাগুলি অবশিষ্ট থাকে তা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বের করার এই পদ্ধতিকে ইরাটোস্থিনিস ছাঁকন পদ্ধতি বলে। মৌলিক সংখ্যাটা যে আমরা বের করলাম, এটা হচ্ছে ছাঁকন পদ্ধতি। স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গাকার ঘরে সাজিয়ে মৌলিক সংখ্যার গুণিতকগুলি কেটে দিলে যে সংখ্যাগুলি অবশিষ্ট থাকে তা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বের করার এই পদ্ধতিকে ইরাটোস্থিনিস ছাঁকন পদ্ধতি বলে। নেক্সট, গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে? ইংরেজিতে যাকে ফ্যাক্টর বলা হয়। একটি সংখ্যা যাকে আমরা ভাজ্য বলবো, এই ভাজ্যকে বা একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা যাকে ভাজক, এই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য বা নিঃশেষে বিভাজ্য হলে অপর সংখ্যাটিকে একটি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন এখানে যদি আমরা 3 দ্বারা 12কে ভাগ করি, এখানে 3 হচ্ছে ভাজক, এটি অপর সংখ্যা, আর 12 হচ্ছে ভাজ্য, যা হচ্ছে একটি সংখ্যা। ভাগ করলে এটা কি নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়। তাহলে সুতরাং কি হচ্ছে, 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কি হবে, সুতরাং 3 12 এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং 12 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলি দ্বারা 12কে ভাগ করলে ভাগশেষ সবসময় শূন্য হবে, যা গুণনীয়ক বা উৎপাদক। অপরদিকে গুণিতক, এটিও আমাদের জানা দরকার এখানে, যেটাকে ইংরেজিতে বলা হয় মাল্টিপল। একটি সংখ্যা যেটা ভাজ্য, অপর একটি সংখ্যা যেটা হচ্ছে ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে একটি সংখ্যাকে অপর সংখ্যাটির গুণিতক বলে। গুণনীয়কের ক্ষেত্রে আমরা বলেছিলাম অপর সংখ্যাটি কি হচ্ছে, একটি সংখ্যার গুণনীয়ক। অপর সংখ্যাটিকে একটি সংখ্যার গুণনীয়ক, এটা কিন্তু গুণনীয়ক এবং গুণিতক একে অপরের অপোজিট। আর গুণিতকের ক্ষেত্রে বললাম একটি সংখ্যাকে অপর সংখ্যাটির গুণিতক বলে। যেমন আবারও যদি আমরা ওই 3 দ্বারা 12কে ভাগ করি, 12 এখানে ভাজ্য, 3 হচ্ছে ভাজক, তাহলে ভাগ করলে এখানে ভাগশেষ শূন্য হবে। তার মানে 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এর এখানে 12টা হচ্ছে কি 3 এর গুণিতক।
আর আগে ছিল কি 3 হচ্ছে 12 গুণনীয়ক বা উৎপাদক। তাহলে সুতরাং আমরা বলতে পারি 3-এর গুণিতকগুলি হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24 ডট 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 ইত্যাদি আসতেই থাকবে। এখানে এটা হচ্ছে অসীম, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করলে ভাগশেষ 0 হবে। নেক্সট, মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? অনেকের হয়তো মুখস্থ আছে বা তোমরা জেনে থাকতে পারো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে এটি আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি, দেখো এখানে 44, 22, 32, 23, 21, অর্থাৎ যেখানে 44 সংখ্যাটি, এখানে প্রথম যে 4 আছে, এই 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, আর পরবর্তী যে 44-এর 4 আছে, এখানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, এই 22-এর প্রথম সংখ্যাটি হচ্ছে 2, অঙ্কটি 2টি। আবার 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবারও দেখো 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, 22-এর পরে হচ্ছে 32, এখানে প্রথম অঙ্কটি হচ্ছে 3। তাহলে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। আবার 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার দেখো 61 থেকে 77 পর্যন্ত মৌলিক সংখ্যা, 23-এর উল্টোটা নিতে হবে, 32-এর উল্টো হচ্ছে 23। তো 61 থেকে 77 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি। আবার 81 থেকে 91 পর্যন্ত মৌলিক সংখ্যা, 23-এর পরের সংখ্যা হচ্ছে 21, এর প্রথম অঙ্কটি হচ্ছে 2, তার মানে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আবার 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 1টি। এই যে এখানে 4টি, 4টি, 2টি, 2টি, 3টি, 2টি, 2টি, 3টি, 2টি, 1টি, এই টোটাল যদি এগুলো করি তাহলে দেখা যাবে কি 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা বিদ্যমান। তো টেকনিকটা হচ্ছে কি, এখানে 44, এর অর্ধেক 22, তারপর হচ্ছে 32, 32-এর বিপরীত 23, তারপর হচ্ছে 21। এই কয়টি সংখ্যা মনে রাখতে পারলে আমরা সহজেই বলতে পারবো যে কেউ যদি তোমাদের বলে 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, তাহলে এটা আমরা বলতে পারবো যে 4টি। পরবর্তী দেখো যে ফিবোনাক্কি সংখ্যা। এই অধ্যায়ে ফিবোনাক্কি সংখ্যা এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ বা সংখ্যাধারা। ইতালির বিখ্যাত শৌখিন গণিতবিদ লিওনার্দো ফিবোনাক্কি, ইনি 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ডট 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 ইত্যাদি সংখ্যাগুলি বের করেন। তাই ওনার নাম অনুসারে এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে। আমরা এই ফিবোনাক্কি সংখ্যাটা আরও বিকল্প হয়ে বলতে পারি যে সংখ্যা ধারায় পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, সেই সংখ্যা ধারাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ওই যেমন 0, 1, 0 আর 1-এ যোগ করো 1, 1 আর 1-এ যোগ করো 2, 2 আর 1-এ যোগ করো 3, 3 আর 2 যোগ করো 5, 5 আর 3 যোগ করো 8, 8 আর 5 যোগ করো 13, 13 আর 8 যোগ করো 21, 21 আর 13 যোগ করো 34, 34 আর যোগ করো 55, তাহলে 55 ডট 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 এভাবে সংখ্যাগুলো আসতেই থাকবে। এই যে একটা ধারা, এটাকে বলা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এটা হচ্ছে ইতালির বিখ্যাত শৌখিন গণিতবিদ লিওনার্দো ফিবোনাক্কি, ইনি এগুলো বের করেছেন। স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি বা যোগফল। এখন যদি মনে করো তোমাদের বলা হলো যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, এটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো ক্যালকুলেটর বা ক্যালকুলেটর ছাড়াই। আরও যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত, এটাও পারবো, তেমন কঠিন না। যদি তোমাকে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু একটু
সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ কিছু সময় লাগবে। এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা একটি সূত্রের সাহায্যে সহজেই বের করতে পারবো ইনশাল্লাহ। সেটি এখন দেখো। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল ক, এটা আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং ক ইকুয়াল বা ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 10। এভাবে এখন কি করব, বিপরীত ক্রমে এই সংখ্যাগুলোকে লিখলে পাই ক ইকুয়াল 10 9 8 7 6 5 4 3 2 1। এখন কি করব, এই সংখ্যাগুলো নিচে নিচে আমরা যদি যোগ করি, তাহলে ক যোগ ক যোগ করলে 2 ক, 10 যোগ 1 11, 9 আর 2 11, 8 3 11, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যোগ করলে কি পাবো আমরা 11 পাবো। এখন দেখো এখানে বা এখানে 2 ক পেয়ে পেয়েছি সমান এই 11 যে পেয়েছি 1 যোগ 10 করে 11, আবার 2 যোগ 9 যোগ করে 11 পেয়েছি। সব শেষে দেখো 9 যোগ 2 যোগ করে 11 পেয়েছি, 10 যোগ 1 যোগ করে 11 পেয়েছি। তাহলে বা 2 ক সমান 1 যোগ 10। এভাবে দেখো আমাদের এখানে কয়টি জোড়া আছে, 10টি জোড়া আছে। তাহলে 1 যোগ 10 অর্থাৎ 9 যোগ 2, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যোগফল কিন্তু 11। তাহলে এই যে সমষ্টি যে 11, এটি কয়টা আছে এখানে 10টি। তাই আমরা লিখেছি 1 যোগ 10, আমরা 11 কীভাবে হয় সেটা প্রথমটাই লিখেছি 1 যোগ 10 গুণন 10, বা ক সমান 1 যোগ 10 গুণন 10, এই দুইটা ইংলিশে ভাগ করে নিয়ে এসেছি ভাগ 2, যা আমরা সমীকরণ বা সমাধানে অঙ্ক করতে গেলে এভাবে করে থাকি। তাহলে এখন দেখো 2 দ্বারা, তাহলে 10 যোগ 1 11, 11 গুণন 10 ভাগ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 10 থেকে কাটলে 5 হয়, 5 11 55 বা 55। তার মানে আমরা এই অতি সহজেই 1 থেকে যে কোনো সংখ্যার অর্থাৎ n সংখ্যক যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, এটার সাহায্যে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে 1টা হচ্ছে কি এখানে প্রথম সংখ্যা, আর 10 হচ্ছে কি শেষ সংখ্যা, আর এখানে 10 হচ্ছে কি পদ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত কয়টি সংখ্যা, এটা হচ্ছে পদ সংখ্যা, আর এই ভাগ হচ্ছে 2। তাহলে সমষ্টি বা যোগফলের নির্ণয় সূত্র দাঁড়ালো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদের সংখ্যা ভাগ 2। এই সূত্রের সাহায্যে আমরা সহজেই n সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। আবার দেখো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। প্রথমে এটা আমরা জানলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আবার যদি ক্রমিক সেটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সেগুলোর যোগফল আমরা কীভাবে বের করতে পারি। তাহলে মনে করি প্রথম 10টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বের করতে হবে। সুতরাং ক্যালকুলেটরের সাহায্যে পাই, তাহলে 1 থেকে 19 পর্যন্ত এই 10টি সংখ্যা, 10টি বিজোড় সংখ্যার যোগফল যদি আমরা করি, তাহলে 100 পাই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, 1 যোগ 3 যোগ করলে কি পাই 4 পাই, একটি এই যোগফলটা পূর্ণ সংখ্যা। আবার 1 যোগ 3 যোগ 5 এই 3টি সংখ্যা যদি যোগ করি বা সমষ্টি বের করি, তাহলে 9, যা একটি পূর্ণ সংখ্যা। আবার 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ যদি যোগ করি, তাহলে এটি পাই কি 16, যা একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রত্যেক ক্ষেত্রে একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন দিয়ে ব্যাখ্যা করে পাই। ব্যাখ্যা করলে আর আমরা সহজে বুঝতে পারবো। প্রথমে ছিল 1, এই 1টাকে একটি ক্ষুদ্রাকৃতির বর্গাকার ঘর মনে করি বা নেই। তারপরে এর সাথে কি 3টি বর্গাকার ঘর, যদি এই যোগ করি তাহলে কি আসবে 4টি বর্গাকার ঘর, এই পাশে 2টি, এ পাশেও 2টি। আবারও যদি এর সাথে কি করি 5 যোগ করি, এই 4টি বর্গাকার ঘর সাথে 5টি বর্গাকার ঘর যোগ করি, তাহলে কি পাবো 9টি বর্গাকার ঘর পাবো। আবার সাথে এর সাথে যদি যোগ করি, তাহলে কি পাবো 16টি বর্গাকার ঘর পাবো। তাহলে এখন এখানে দেখো 1 4 9 16 এই সংখ্যাগুলো কিন্তু বর্গাকার অর্থাৎ বর্গ। এখানে লক্ষ্য করো 1 আর 3 অর্থাৎ 2টি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফলটা পাচ্ছি 4, যেটা পূর্ণ বর্গ, তার মানে 4। তাহলে 4-এর পুরো
এটা পূর্ণবর্গ, তাহলে 4-এর বর্গ কত? 4-এর বর্গমূল কত? 2। অর্থাৎ 2 গুণন 2 যদি যোগ করি তাহলে 2 স্কোয়ার যদি যেতে 4 পাই। তারপর দেখো এখানে 9, এটাও যদি আমরা কি করি 3 গুণন 3 অর্থাৎ 3 স্কোয়ার যদি করি তাহলে এটাও কি 9 পাচ্ছি। তার মানে এখানে লক্ষ্য করতে পাচ্ছি তাহলে n সংখ্যক যদি কোনো বিজোড় n সংখ্যক কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ বিজোড় সংখ্যা যতগুলো হবে তার বর্গই হবে কি যোগফল বা সমষ্টির সমান। অর্থাৎ যদি 10টি সংখ্যা হয় তাহলে 10 গুণন 10, 10 স্কোয়ার করলে 100 পাওয়া যায়। তার মানে 1 থেকে 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল যা হবে ওই পদ সংখ্যা যে কটি সংখ্যা ওরে বর্গ করলে সেই যোগফলের সমান হবে। এই জন্য আমরা এটা এখন বলতে পারি যে n সংখ্যক, এখানে আরও বলতে পারি আমরা যে দেখা যাচ্ছে 2 ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায়, বিজোড় সংখ্যার 2 ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। এরূপে 10টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 10টি ছোট বর্গ থাকবে। তার মানে কি সুতরাং 10 গুণন 10, 10 স্কোয়ার বা 100টি বর্গের প্রয়োজন হবে। অতএব আমরা বলতে পারি যে ক সংখ্যক বা n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান হবে ক স্কোয়ার বা n স্কোয়ার। তাহলে 10টি হলে 10কে 10 দিয়ে গুণ করলে আমরা সমষ্টিটা পেয়ে যাব। ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে, আজকে এখানেই শেষ করব। পরবর্তী প্যাটার্নের আরও যে মূল বা বেসিক যে আলোচনা আছে তা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো বা উপস্থাপন করবো ইনশাল্লাহ। এই বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ভুলভ্রান্তি হলে ক্ষমাসুলভ দৃষ্টি দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।